শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসাম বাজেট 2026-27 সরকারি কর্মীদের জন্য একাধিক বড় ঘোষণা। আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ হবে স্কুটি প্রদান। আসাম সরকারের বাজেটে বড় ঘোষণা। কিলিয়ান এমবাপের গোলে উড়ল মরক্কো। টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। অক্টোবর মাস থেকে শুরু হবে নিযুত ময়না প্রকল্পের অর্থ বিতরণ, ঘোষণা অর্থমন্ত্রীর। অরুণোদয় প্রকল্পের আওতায় আসামের 40 লক্ষ মহিলা অন্তর্ভুক্ত। আগামী অক্টোবর মাস থেকে দেওয়া হবে অরুণোদয়ের টাকা। আগামী আগস্ট মাস থেকে রেশন কার্ডধারীদের ভর্তুকি মূল্যে মসুর ডাল ও চিনি বিতরণ করা হবে, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। শিশুকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযুক্তের ফাঁসির দাবি যুবক কংগ্রেসের। জাতীয় সড়ক জুড়ে গর্তের মিছিল, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান জনগণ। নিলামবাজার থেকে বাড়িগ্রাম অংশের বীভৎস হাল। মহারাষ্ট্রে বন্যার জলে ভেসে গেল 3000 গ্যাস সিলিন্ডার। বিপদসীমা ছাড়ালো লঙ্গাই, প্লাবন নিচু এলাকায়। সরকারি চাকরি ও 10 কোটির সম্পত্তির লোভে নিজের মাকেই খুন, গ্রেফতার মেয়ে। 14 জুলাই পর্যন্ত উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি। ফের জ্বলে উঠল পশ্চিম এশিয়া, ইরানে মার্কিন হামলা। উপসাগরীয় দেশগুলিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। বুশেহর পরমাণু কেন্দ্রের কাছে হামলা আমেরিকার। বিজেপি এখন আদর্শহীন, দুর্নীতিগ্রস্তদের দাপট দলে। সুস্মিতার বিজেপিতে যোগদানে খুব হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথের। শ্রীভূমির সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ছবি তোলা ও রেকর্ডিং নিষিদ্ধ। এবং সর্বশেষ খবরটি হলো কাছাড়ে বন্যার ভয়াবহতা ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কেন্দ্রীয় দল। প্রশাসনের সঙ্গে বৈঠক করে তথ্য সংগ্রহ আইএমসিটির। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম সরকারের বাজেটে সরকারি কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি আপন গড় ও আপন বাহন প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য 2 সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি এবং বৈদ্যুতিক যানবাহন কেনায় 4% সুদ ভর্তুকি দেওয়ারও প্রস্তাব রাখা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারি কর্মীদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে ন্যায্য বেতন নিশ্চিত করতে 8ম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, আপন গড় প্রকল্পের আওতায় এখন পর্যন্ত 52,034 জন কর্মচারী 8,300 কোটিরও বেশি টাকার গৃহ ঋণ পেয়েছেন। এর বিপরীতে 707 কোটি টাকার সুদে ছাড় দেওয়া হয়েছে। এই বিপুল ছাড়ার ভিত্তিতে প্রকল্পটির মেয়াদ আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি শহরাঞ্চলে গৃহ ঋণের সর্বোচ্চ সীমা 50 লক্ষ টাকা করার প্রস্তাবও রাখা হয়েছে। এছাড়া আপন বাহন প্রকল্পের মেয়াদও আরও 5 বছর বাড়ানো হবে। পরিবেশ বান্ধব যাতায়াতকে উৎসাহ দিতে বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে 4% সুদ ভর্তুকি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। সাধারণ নাগরিকদের মতো সরকারি কর্মীরাও ইলেকট্রিক গাড়ির উপর মোটরযান করের ছাড় পাবেন। অর্থমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার আওতায় ক্যাশলেস চিকিৎসা পরিষেবা আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি সরকারি সোসাইটি ও সরকারি খাতের প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ছুটির সুবিধা বাড়ানো হবে। সন্তানের লালন পালনে বাবার অংশগ্রহণ বাড়াতে সরকারি কর্মীদের জন্য 2 সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি চালুর প্রস্তাবও বাজেটে রাখা হয়েছে। এছাড়া 2017 সালের 1 এপ্রিলের পর চাকরিতে যোগ দিয়ে যোগদানের 1 বছরের মধ্যে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের পরিবারের জন্য অনুকম্পামূলক পারিবারিক পেনশনের 50% সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। গুয়াহাটির বেতকুচিতে নির্মীয়মান সমন্বিত অধিদপ্তর কমপ্লেক্সে 54টি অধিদপ্তর স্থানান্তরিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এতে প্রশাসনিক সমন্বয়, কর্মদক্ষতা ও নাগরিক পরিষেবা আরও উন্নত হবে। স্বাগত সতীর্থ পোর্টালের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের বদলি প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে বছরে 2 বার এই পোর্টাল খোলা হবে। ইতিমধ্যে প্রায় 13,500 জন কর্মী এই সুবিধা পেয়েছেন। কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা 1,419টি পরিবারের হাতে 210.50 কোটি টাকার বিমা সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে 1,565 পরিবার 10 লক্ষ টাকার মেয়াদি বিমা এবং 54টি পরিবার 1 কোটি টাকার দুর্ঘটনা বিমার সুবিধা পেয়েছেন। পরবর্তী খবরটি হলো, আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ হবে স্কুটি প্রদান। আসাম সরকারের বাজেটে ঘোষণা।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বাজেটে ঘোষণা করা হয়েছে, শিক্ষা সম্পন্ন করে কর্মসংস্থান পাওয়ার আগের সময়ে 48,363 জন স্নাতক ডিগ্রিধারীকে জীবন প্রেরণা প্রকল্পের আওতায় মাসিক 2500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্প চালু হবে। এছাড়া নিযুত মহিলা প্রকল্পের অর্থ বিতরণ অক্টোবর মাস থেকে শুরু হবে। তবে ডক্টর বাণীকান্ত কাকতি মেধাবৃত্তির স্কুটি বিতরণ আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে নিযুত মহিলা ও নিযুত বাবু প্রকল্পকে আরও শক্তিশালী করার কথা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, অরুণোদয় রাজ্যের বৃহত্তম সামাজিক সহায়তা প্রকল্পগুলির অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় 40 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে অরুণোদয়ের অর্থ বিতরণ পুনরায় শুরু হবে। একই সঙ্গে প্রকৃত উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা এবং অযোগ্যদের বাদ দেওয়ার জন্য স্বচ্ছ ও ধারাবাহিক যাচাই প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, অরুণোদয় প্লাস এর মাধ্যমে শহীদ কুশল কুঁয়র সার্বজনীন বৃদ্ধ পেনশন প্রকল্প এবং বিধবা পেনশন প্রকল্পের সুবিধা প্রদান অব্যাহত থাকবে। এছাড়া আগস্ট মাস থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাধীন রেশন কার্ডধারীদের ভর্তুকি মূল্যে মসুর ডাল ও চিনি সরবরাহ করা হবে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে এই দুই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ভর্তুকির পরিমাণ বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে। সরকার ভবিষ্যতে এই তালিকায় সরিষার তেল অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখবে। এক্ষেত্রে স্থানীয়ভাবে উৎপাদিত সরিষার তেলের প্রসার ঘটানো এবং রাজ্যের কৃষকদের সহায়তা করাই সরকারের অগ্রাধিকার হবে। পরবর্তী খবরটি হল, কিলিয়ান এমবাপ্পের গৌড়ে উড়ল মরক্কো, টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। বিশ্বকাপে ব্যর্থতার স্বাদ এখনও জানা হয়নি কিলিয়ান এমবাপ্পের। মাত্র 18 বছর বয়সে বিশ্বকাপে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন ফরাসি তারকা। প্রথম আসরেই পেলের রেকর্ড ভেঙে আলোচনায় আসা এমবাপ্পে এবার তৃতীয় বিশ্বকাপ খেলছেন। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি প্রতিবারই ফ্রান্সকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বৃহস্পতিবার উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ 4 জায়গা নিশ্চিত করেছে দিদিয়ে দেশমের দল। ফ্রান্সের হয়ে একটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবং অপর গোলটি করেন উসমান দেমবেলে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। শক্তিশালী ফরাসি আক্রমণ সামাল দিতে গিয়ে 28 মিনিটে পেনাল্টি উপহার দেয় মরক্কো। এমবাপ্পেকে বক্সের মধ্যে ফাউল করলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। তবে স্পট কিক থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। তবে 7 মিনিটে আর তাকে থামানো যায়নি। দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। বিশ্বকাপে নিজের গোল সংখ্যাও বাড়িয়ে নেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। প্রথম গোলের মাত্র 6 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। উসমান দেমবেলের জোরালো শট ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার পর এমবাপ্পেকে বিশ্রাম দিতে বদলি করে মাঠ থেকে তুলে নেন কোচ দেশম। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে টানা 6ষ্ঠ ম্যাচ জিতল ফ্রান্স। গ্রুপ পর্ব থেকে নকআউট সব মিলিয়ে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছে বর্তমান রানার্স আপরা। শেষ ষোলোতে প্যারাগুয়েকে বিদায় জানানোর পর এবার মরক্কোকেও হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফ্রান্স। পরবর্তী খবরটি হল, শিশুকে ধর্ষণ ও হত্যা। শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী দোষীর ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, বুধবার শ্রীভূমি জেলার মদনমোহন এলাকার বাড়ি থেকে ডেকে 8 বছরের এক শিশুকন্যাকে যুবক জাকির আলম তালুকদার প্রথমে জঙ্গলে নিয়ে গিয়ে দর্শন করে এবং পরে নির্মমভাবে হত্যা করার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের মুখপাত্র অভিজিৎ চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন জঘন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এবং অভিযুক্ত জাকির আলম লস্করের জন্য ফাঁসির দাবিও জানান। স্থানীয় সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলো দ্রুত ন্যায় বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পরবর্তী খবরটি হল, আগামী 14 জুলাই পর্যন্ত উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরার প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া সংস্থা সতর্কতা জারি করেছে। আইএমডির প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, আজ থেকে 14 জুলাইয়ের মধ্যে আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে অরুণাচল প্রদেশে নতুন করে শুরু হওয়া ভারী বর্ষণের জেরে একাধিক জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।
সরকারি সূত্রে জানা গেছে পাহাড়ি রাজ্যটির 26টি জেলার 94,200 বেশি মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইটানগরের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী চাংলা জেলায় প্রবল বৃষ্টির ফলে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। আপার সুবনশিরি এবং আপার সিয়াং জেলাও বন্যা ও একাধিক ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব কামেং জেলায় টানা বৃষ্টির কারণে পাথর ধসের ঘটনাও ঘটেছে। সরকারি হিসাব অনুযায়ী সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে অরুণাচল প্রদেশে 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 21 জন এবং এখনও 2 মহিলা নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে রাজ্যে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন। অন্যদিকে ত্রিপুরার হুয়াই, দোলাই এবং গোমতী জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আগরতলা মৌসুম বিভাগ কেন্দ্র। সে রাজ্যে বাকি 4টি জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পরবর্তী খবরটি হলো, বিজেপি এখন আদর্শহীন, দুর্নীতিগ্রস্তদের দাপট দলে সুস্মিতার বিজেপিতে যোগদানে খুব হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথের। বিজেপিতে এখন আর ভালো মানুষ নেই। অন্য দলের নেতাকর্মীরা বিজেপির ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেরুয়া বসন পড়ছেন, আর এতেই বিজেপি রূপান্তরিত হচ্ছে চুর, রংবাজ, বাটপারের দলে। বিজেপিতে এখন আর আদর্শ বলতেও কিছু নেই, এই বিস্ফোরক মন্তব্য করেছেন হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ। সুস্মিতা দেবের বিজেপি যোগদানের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে মিঠুন বলেন, যে দলের জন্য লড়াই করেছেন সেই দল আজ দুর্নীতিগ্রস্ত, ফলে একসময়ের তাদের লড়াইয়ের কথা মনে পড়লেই আক্ষেপ হয় তার। রীতিমতো ফেসবুক লাইভ করে মিঠুন নিজের খুব উপড়ে দেন। হিন্দুত্ববাদী নেতা বলেন, অনেক নেতাকর্মীর পর এবার সুস্মিতা দেব বিজেপির ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়েছেন, এখন তিনি পাপমুক্ত। অথচ এই সুস্মিতা দেব নির্বাচনের আগে সায়নী ঘোষকে নিয়ে উদাহরণ বিধানসভায় প্রচার চালিয়ে বিজেপিকে তুলোধনা করেছেন। সুস্মিতা যেমন গিরগিটির মতো রং পরিবর্তন করেছেন, ঠিক একইভাবে বিজেপি নেতারাও গিরগিটির মতো রং পরিবর্তন করে আদর্শ বদলাচ্ছেন। বিজেপির দুঃসময়ের কথা উল্লেখ করে মিঠুন বলেন, কংগ্রেসের শাসনকালে নির্বাচনের সময় যখন রিগিং, বুথ দখল হতো, তখন বিজেপি অফিস থেকে রীতিমতো নির্দেশ দেওয়া হতো লড়াই করে রিগিং ঠেকাতে। দলের নির্দেশ মেনে অনেক অত্যাচার সহ্য করতেন তারা, পুলিশের তাড়া খেতেন, লাঠির ঘা খেয়েছেন, কিন্তু এখন মনে হচ্ছে কোন দলের জন্য লড়াই করেছেন, এই দলের কোনো আদর্শ নেই। নেতারা গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন আদর্শকে বিসর্জন দিয়ে। মিঠুন এও বলেন, চরিত্রহীন নেতাদের দাপট চলছে বিজেপিতে। বলেন, অধর্মের সঙ্গ নিয়েছে বিজেপি। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা সংখ্যায় দ্বিগুণ থাকার পরও পাণ্ডবদের কাছে হার হয়েছে, বিজেপিরও একই অবস্থা হবে। কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত ও অধার্মিক নেতাদের ভিড় বাড়ছে বিজেপিতে। এখন বিজেপিকে দেখে ঘৃণা হয়। মানুষের মধ্যে দ্বিতীয় অপশন নেই, তবে হিন্দুত্ব আছে, ফলে ভোট বিজেপির বাক্সেই পড়ছে, তবে সেটা বেশি দিন চলবে না। কংগ্রেস নেতাদের সমালোচনা করে মিঠুন বলেন, বর্তমানে যারা কংগ্রেস রয়েছেন এরাও নীতিহীন। দিনে কংগ্রেস করেন আর রাতে হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে টাকা নেন, ফলে সাধারণ মানুষের কাছে দ্বিতীয় পথ খোলা নেই। তবে এই রাজনীতি বেশি দিন টিকবে না বলেও সতর্ক করেন মিঠুন। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমির জেলা আয়ুক্ত ও জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে সরকারি হাসপাতালের সংবেদনশীল এবং সংরক্ষিত এলাকাগুলিতে জনসাধারণের অননুমোদিত প্রবেশ এবং যে কোনো ধরনের রেকর্ডিংয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে এই আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে সরকারি হাসপাতালগুলির ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউ, জরুরি চিকিৎসা বিভাগ বা ইমার্জেন্সি, অপারেশন থিয়েটার কমপ্লেক্স, লেবার রুম বা প্রসব কক্ষ এবং অন্য সংরক্ষিত চিকিৎসাধীন এলাকায় যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ছবি তোলা, ভিডিওগ্রাফি, অডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশে আরও জানানো হয়েছে, সংরক্ষিত এলাকাগুলিতে শুধুমাত্র অনুমোদিত স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা অফিসার ইনচার্জ কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষকে এই আদেশের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে উপযুক্ত সাইনবোর্ড বা নির্দেশিকা প্রদর্শন করতে এবং সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। তবে এই আদেশ বিভাগীয় চিকিৎসা নথিপত্র, আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক লিখিতভাবে বিশেষভাবে অনুমোদিত কোনো রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। উল্লেখ্য, আদেশে জানানো হয়েছে, হাসপাতালের আইসিইউ বা জরুরি বিভাগের মতো সংবেদনশীল জায়গায় অননুমোদিত ছবি বা ভিডিও ধারণের ফলে রোগীদের গোপনীয়তা ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এটি চিকিৎসকদের কাজে ব্যাঘাত ঘটানোর পাশাপাশি
সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থার ক্ষতি করছে এবং হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত করছে। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক রোগীর গোপনীয়তা ও মর্যাদার অধিকার রয়েছে। তাই আদেশে স্পষ্টভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, এই নির্দেশ অমান্যকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারায় এবং অন্য প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশটি কার্যকর থাকবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।